জাতীয় দৈনিক ভোরের সূচনার বিশেষ সাক্ষাৎকার পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর পিরোজপুর জেলার আহ্বায়ক এবং পিরোজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন স্যারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? শুক্রিয়া আল্লাহর দরবারে। ভোরের সূচনার বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো আমরা জানি যে আপনি পিরোজপুর জেলা বিএনপিকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন। আপনি বর্তমান আহ্বায়ক, এর আগে সাধারণ সম্পাদক ছিলেন। তো এত দীর্ঘ সময়ে দলকে নেতৃত্ব দেয়া, এটা আপনি কিভাবে উপভোগ করছেন বা এই জন্য আপনার জন্য কোনো চ্যালেঞ্জ ছিল কিনা এটা? ধন্যবাদ আপনাকে। মূলত জাতীয়তাবাদী ছাত্রদল থেকে মূল রাজনীতি আমার শুরু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত স্পর্শ করার মধ্যে দিয়ে নাবগাছিয়া নামক স্থানে ছাত্র জীবনে, অর্থাৎ স্কুলের ছাত্র অবস্থায়, সেই থেকে এই দলের প্রতি ভালোবাসা। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের জয়েন্ট কনভেনর, সভাপতি, নির্বাহী কমিটির সদস্য সহ নানাবিধ নেতৃত্বে ছিলাম এবং 1991 সালে আমি মূলত বিএনপির প্রচার সম্পাদক থেকে বিএনপির রাজনীতি থেকে শুরু করি। কখনো সাংগঠনিক সম্পাদক, কনভেনর, জয়েন্ট কনভেনর, সেক্রেটারি, কনভেনর, এই অনেকগুলো পদ এবং নির্বাহী কমিটির সদস্য, অনেকগুলো পদের সাথে আমার সম্পৃক্ততা ছিল। এই দলটি সংগঠিত করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এদেশের আওয়ামী দুঃশাসনের ইতিহাস, এদেশের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকার সময় আমার ইতিহাস। আমি রক্তাক্ত হয়েছি, আমি জেল খেটেছি, আমি আমার অর্থনৈতিক অবস্থা পারিবারিকভাবে অনেক ভালো থাকার কারণে আমি কিন্তু তেমন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত না। আমাদের পরিবারের ব্যবসাগুলো আমার ভাইয়েরা, পিতা পরিচালনা করতেন। আমি সার্বক্ষণিকই রাজনীতি করতাম। দল গুছাতে গিয়ে এক ধরনের নেশা আমাকে সবসময় পেয়ে বসেছে। বিশেষ করে শহীদ জিয়ার পরিবার, দেশমাতা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সান্নিধ্য পেয়েছি। অনেক রকমের চ্যালেঞ্জই আমার বিভিন্ন সময় মোকাবেলা করতে হয়েছে এবং কখনো কখনো দলের মধ্যেও কিছু কিছু চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা দলের, বৃহত্তর দলে যেটা থাকে, সেগুলোও আমার মোকাবেলা করতে হয়েছে। অনেক সময় এই দলের বাইরে যাদের সাথে বৃহত্তর ঐক্য করা হয়েছে, তাদের সাথেও আমার সুসম্পর্ক খুব বেশি থাকে নাই। কারণ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, তারই নেতৃত্বে থাকবে সরকার, নেতৃত্বে থাকবে বাংলাদেশ, এটাই প্রত্যাশা ছিল। সেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ ৬২ বছর বয়সে উপনীত হয়েছি। তো ভাই, পিরোজপুর জেলা বিএনপি সহ আপনাদের বিভিন্ন সাংগঠনিক ইউনিট, পূর্ণাঙ্গ কমিটি নেই। তো এই অবস্থায় আপনাদের সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলছে বা সাংগঠনিক অবস্থায় আপনারা কোন অবস্থায় আছেন এখন? দেখুন, বিপ্লবের সময়কালে কমিটি কোনো মুখ্য বিবেচ্য বিষয় নয়। দীর্ঘ ১৬ বছর আমরা একটি বিপ্লবের মধ্যে, একটি রাজনীতির মধ্যে, একটি অপরাজনীতি প্রতিহত করার মধ্যে আমরা ছিলাম। আমাদের নেতাকর্মীরা সাংগঠনিক স্ট্রাকচারকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আমাদেরকে রাজপথে থাকা, লড়াই সংগ্রামে থাকা, প্রতিরোধ করা, জেল খাটা, আহত হওয়া, গুলের মুখে দাঁড়ানো, পুলিশের পিটনের মুখে দাঁড়ানো, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমাদের সময় গেছে। তারপরও দেশনায়ক তারেক রহমান আমাদের যখনই সময় পেয়েছে, যখনই বাংলাদেশ একটু স্থিতি অবস্থায় পেয়েছে, অথবা লড়াইয়ের ময়দানেও তিনি কিন্তু সাংগঠনিক কার্যক্রম স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, সেই কার্যক্রমটা কিন্তু তিনি অব্যাহত রেখেছেন এবং সে কারণেই এই বিপ্লবে এত মানুষ একসাথে, এক টিপে, এক নেতার নির্দেশে তারা হাজির হতে পারে। বাংলাদেশে ভাই বর্তমান জনসংখ্যার একটা অধিকাংশ তরুণ সমাজ, অর্থাৎ আমাদের মুসলিমের জনসংখ্যা প্রায় 60%ই প্রায় তরুণ বলা যায়, এবং এই তরুণদের নেতৃত্বেই বিপ্লব সংগঠিত হয়েছে। তো আগামীর রাজনীতিতে এই তরুণদের সক্রিয় করার বিষয়ে আপনি বা আপনার দল কি ভূমিকা গ্রহণ করছে? দেখুন, একসময় তরুণদের মধ্যে রাজনীতি বিমুখতা ছিল, রাজনীতিকে পছন্দ করতো না। এর কারণটা ছিল যে রাজনীতির, অপরাজনীতির যে অংশটুকু তারা জানতেন।
একটা চিঠি ছিল যে তারা এই অতীত স্বৈরাচার অর্থাৎ শেখ হাসিনা সরকারের সাথে খুব ফিউ একটি অংশ তারা কিন্তু সম্পৃক্ত ছিল। এই তরুণরা যারা তরুণ হয়েছেন এই 16 বছরে অথবা তরুণ ছিলেন, তারা কিন্তু 16 বছরে ভোট দিতে যায় নাই, ভোট দিতে পারে নাই। আমরা চাই এই অধিকাংশ জনসংখ্যাকে একটি রাষ্ট্র কাঠামোর মধ্যে নিয়ে আসা। সে কারণেই তো দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফার ভিত্তিতে জনগণ যদি চায় সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের চাকরির সংস্থান করা হবে 1 থেকে 1.5 বছরের মধ্যে। তাহলে তরুণদের আকৃষ্ট করা, সেটি সবকিছুই যে একেবারে বিসিএস ইত্যাদি ইত্যাদি তা নয়, বিভিন্ন সেক্টরকে উন্নত করে সেই সমস্ত আইটি সেক্টর থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, গার্মেন্টস থেকে শুরু করে, আমাদের সরকারি বেসরকারি সমস্ত সেক্টরকে, এমনকি আমাদের বেকার যুব সমাজটি রয়েছে তাদের পর্যাপ্ত দক্ষ অথবা অদক্ষ এই সমস্ত শ্রেণীর মানুষদের আমরা জানি বিশ্বায়নের এই যুগে সৌদি আরব তারা বিশ্ব ফুটবল আগামীতে তারা বিশ্ব ফুটবল শেখানো হবে। এখন প্রচুর প্রচুর আমাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের প্রয়োজন আছে। আমরা যদি বৈধ পথে এবং দক্ষ করে তুলে তাদেরকে সেই আরবিয়ান কান্ট্রি অথবা উন্নত কান্ট্রিগুলোতে পাঠাতে পারি, তাহলে তো আমাদের এই বেকার সমস্যাগুলো থাকবে না। সেই জায়গায় তারেক রহমান কাজ করছে। তো আপনি বলছেন যে আপনাদের 31 দফায় জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে 1 কোটি লোক বা 1.5 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আসলে এটা কতটা বাস্তবসম্মত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে? আসলে কি এটা সম্ভব দ্রুত? ধন্যবাদ। আপনি কি জানেন 3.5 বছরের ক্ষমতার সময় সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, জনগণের ভালোবাসা, এই সমস্ত কিছু নিয়ে একজন দক্ষ সেনাপতি, একজন দক্ষ রাষ্ট্রনায়ক 3.5 বছরে জোড়াবিহীন ঝুড়ি থেকে বটমলেস বাস্কেট, দুর্ভিক্ষের দেশ, সেইখান থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে বিদেশে চাল রপ্তানি করেছেন তার কিছু কর্মসূচির মধ্যে। আপনার কাছে প্রাথমিক অবস্থায় 1 কোটি মানুষের কর্মসংস্থান অনেক মনে হলে বাস্তবতা কিন্তু সেখানে নয়। বাস্তবতা আমি যে কয়েকটি সেক্টরকে টাচ করেছি, এই সেক্টরগুলোকে যদি উন্নত করা যায়, আপনি জানেন আমাদের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে গার্মেন্টসের চাকরি নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে তিনি গার্মেন্টসে আজকে 63 লক্ষ মানুষ কাজ করে। সেটাকে 1 কোটি উন্নয়ন করা সম্ভব, কারণ আমাদের কাপড়, আমাদের লেবার অত্যন্ত দক্ষ, কিন্তু বিদেশে ডলার রপ্তানির নামে এবং মাঝে মাঝে শেখ হাসিনার সময় দেখবেন হঠাৎ করে গার্মেন্টসে হামলা, মনে হয় যেন পরই হামলা করেছে। ভারতীয় রয়্যাল এজেন্টরা বাংলাদেশের এই শিল্পটাকে ধ্বংস করে তারা অর্ডার নিতে চেয়েছে। একটি দক্ষ সরকার, বিএনপি পরিবারের নেতৃত্বে সরকার, সৎ সরকার হলে এটা অবশ্যই 1 বছরের মধ্যে করা সম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত কোনো রূপরেখা প্রদান না করলেও তারা একটা ধারণা দিয়েছেন যে 25শে ডিসেম্বর থেকে 26শে জুনের মধ্যে তারা একটা নির্বাচন, অন্তর্ভুক্তমূলক একটা নির্বাচন করতে চায়। তো সেই নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আপনাদের দলের কৌশল কি? আপনারা কি আপনাদের পূর্ববর্তী যারা সহযোগী ছিলেন তাদের সাথে জোটবদ্ধ থাকবেন, নাকি আপনারা এককভাবে নির্বাচন করবেন? আমরা সহযোগী বা পূর্বের ইতিহাস অনেক লম্বা হয়ে যাবে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্দেশ এবং ইঙ্গিত এবং প্রকাশ্যে তিনি বলেছেন আগামী স্বচ্ছ জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে ধানের শীষ একাই লড়বেন। জাতীয়তাবাদী দল 300 আসনে প্রার্থী দেবেন। এই কারণেই দেখবেন অনেকের কাজ আলা হয়েছে আমরা এককভাবে প্রার্থী দেব। এখন পর্যন্ত মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির তাই সিদ্ধান্ত। তো আগামী সংসদ নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসেন, তাহলে আপনারা শিক্ষা, অর্থনীতি বা স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কিভাবে গ্রহণ করবেন? দেখুন, যখন কেউ সংস্কারের কথা বলে না,
অনেক মানুষ বলেছে শেখ হাসিনা আর এই ক্ষমতা থেকে যাবে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ তিনি বলেছেন তোমরা সৎভাবে চেষ্টা করো, আমি তোমাদেরকে সহায়তা করব। সে কারণে 5 তারিখের 2 বছর পূর্বে, আমি আবারও বলি 2 বছর পূর্বে জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতে 31 দফা জাতির কাছে হাজির করেছেন। তিনি বলেছেন নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফা বাস্তবায়ন করা হবে। তাহলে আমরা সংস্কার, আমরা দেশপ্রেম, আমরা আমাদের সমস্ত কিছু দুটি মেধাবী মানুষের সন্তান, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং একজন বেগম খালেদা জিয়া। তার সন্তান তারেক রহমান, তিনি মেধা, পরিশ্রম এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণে তার চিন্তা চেতনা জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ওই 31 দফার ভিত্তিতে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। আপনাদের এই 31 দফা সম্পর্কে আসলে এই দেশের সাধারণ মানুষ কতটা এই বিষয়টা জানে? কারণ বড় বড় সাইনবোর্ড করে আপনারা দেখেছি প্রত্যেক মোড়েই আছে 31 দফা, বা আপনারা মানুষের কাছে যাচ্ছেন, আসলে এই 31 দফা সব দফাগুলো মানুষকে জানতে পারছে কিনা, বা সাধারণ জনগণ এই বিষয়ে কোনো মানে তাদের অজ্ঞতা আছে কিনা, বা না জানলে আপনারা জানার ব্যবস্থা গ্রহণ করছেন কিনা? ধন্যবাদ। আপনি বিভিন্ন মিডিয়ায় দেখবেন আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো চলছে। যেমন আমি একজন কি বলা হয় ট্রেনার, আমাকে 2-3টি ট্রেনিং দেওয়া হয়েছে 31 দফার পরে। আমাদের বাংলাদেশের মেধাবী মানুষের দল তো বিএনপি, সেই সমস্ত উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিত্ব, চৌকস ব্যক্তিত্ব, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বাইরে থেকে লেখাপড়া করা ব্যক্তিত্ব, তারা কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামে আমাদের টিচার হিসেবে থাকেন এবং হেডমাস্টার থাকেন তারেক রহমান। তিনি শোনেন, তিনি সংযোজন করেন, তিনি বিয়োজন করেন। আমরা এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে থেকে এখন আমরা যা শিখলাম তা থানায় জানাচ্ছি, থানা আবার ইউনিয়নকে জানাচ্ছে, এবং আপনি দেখবেন প্রতিটা বিষয়ের ব্যাখ্যা তিনি দিচ্ছেন, আবার জনগণকে দিচ্ছেন। আপনার আমাদের মিডিয়া ছেলে যাবেন, তার প্রত্যহ এক একটি দফার ব্যাখ্যা বলা হয়। আমাদেরকে পারিবারিক উন্নয়নের কথা বলা হয়েছে, স্পষ্ট তিনি উল্লেখ করেছেন সকল ব্যক্তির মায়েদের পৌর এলাকার বাইরে শুরু হবে, প্রতিটি মায়ের একটি কার্ড থাকবে। তিনি গ্রোসারি শপের মতো দোকান থাকবে এলাকায়, ইউনিয়নে, সেখান থেকে তার প্রয়োজনীয় সমস্ত জিনিস তিনি ন্যায্য মূল্যে কিনতে পারবেন। কৃষক কার্ড থাকবে, তিনি কৃষিকে স্বনির্ভর করার জন্য কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন। তিনি ওই শুধু কোনো ব্যক্তির মাধ্যমে নয়, যিনি চাষাবাদ করবেন তাকে সকল ধরনের সহায়তার কথা বলেছেন, আধুনিক যন্ত্রপাতির কথা বলেছেন, তিনি বিজ্ঞানসম্মত বীজের কথা বলেছেন। বাংলাদেশের বিজ্ঞানীরা অনেক চমৎকার চমৎকার বীজ উৎপাদন করেছেন এবং তাদের আরো বেশি ট্রেনিং দিয়ে সেই ট্রেনিং প্রোগ্রামে টাকা বিনিয়োগ করার কথা বলেছেন। অর্থাৎ তিনি প্রতিটি বিষয়ে স্পষ্ট করেছেন। আমাদের এখন দায়িত্ব রইল জনগণকে স্পষ্ট করা। ভাই, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন রকম অনৈতিক কাণ্ড, বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ বা বিভিন্ন রকম চাঁদাবাজি বিএনপি এবং তার নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম প্রতিদিন কিছু অভিযোগ উত্থাপন হচ্ছে। তো এই বিষয়টা আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, বা এটা আগামী সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব আপনাদের উপর পড়বে কিনা? কোনোই প্রভাব পড়বে না। আপনি গিয়ে দেখবেন এই লোকগুলো কারা। বিএনপি যদি করে থাকে, বিএনপির যদি কোনো নেতাকর্মী করে থাকে, সে কিন্তু আর এ দলে নাই। আমার জেলায় 5 তারিখের পর তিনি কেন্দ্রীয়ভাবে যে কয়জনকে বহিষ্কার করেছেন, 16 বছর ইতিহাসে প্রত্যেকের বিশাল অবদান। তিনি এক বিন্দু অপেক্ষা করেননি, প্রমাণ পেয়েছেন, তার টিম কাজ করছেন। আপনারা বললেই হবে না, সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের বিশেষ টিম ঘোরাফেরা করছেন। কে এবং সব যোগ্য মেধাবী মানুষরা ঘোরাফেরা করছেন। কে কি করছেন দলের মাধ্যমেই নয়, দলের বাইরে টিউইং থেকে তিনি তার খবর নিচ্ছেন, পেপার পত্রিকার সহ ইনকোয়ারি পাঠাচ্ছেন। যদি সম্পৃক্ততা একালি পাওয়া যায়, তাকে আর রাখা হচ্ছে না। তিনি সর্বশেষ মেসেজ দিয়েছে জনগণকে,
এবং নেতাকর্মীদের আমি কেউ ওন করতে পারবো না, দল কেউ ওন করবে না। কেউ যদি অপকর্ম করে থাকে, সে যতবারই বড় নেতা হোক, যত বড় ইতিহাস তার থাকুক, আমি তাকে অন করব না। এখন শুধু বহিষ্কার নয়, যে কারণে তিনি বহিষ্কার হয়েছেন সেই কারণে কোর্টে অথবা থানায় মামলা করার নির্দেশ দিয়েছে। অতএব হয়তো টুকটাক হচ্ছে, কিন্তু এত বেশি মিডিয়া এত বেশি এগুলো প্রচার করছে, যা অনেক সময় দুঃখজনক মনে হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি পিরোজপুর 1 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তো আপনার এই মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ। মনোনয়ন, এই যেহেতু আমি দলের শীর্ষ নেতা, পিরোজপুর 1 আসনে আমি বিভিন্ন সময় নমিনেশন চেয়েছি। 2001 সালে যদি ঐক্যজোটটি না হতো, আমি হয়তোবা দলের প্রার্থী থাকতাম। এরকম কথাই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বলেছেন, এবং আমি দীর্ঘ লড়াই করছি, সংগ্রাম করছি, দলের সাথে আছি। এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। তবে এটুকু বলতে পারি, দল আমাকে বিবেচনা করবেন। আমার যোগ্যতা, আমার শিক্ষা, আমার পরিবার, দলের প্রতি আমার কন্ট্রিবিউশন, সব মিলিয়ে হয়তো দল আমাকে বিবেচনায় নেবেন। আর যদি নাও নেয়, আমি শহীদ জিয়া পরিবারের মানুষ, ধানের শীষের মানুষ, যাকে প্রার্থী দেবেন তার সাথেই আছি। দল যা সিদ্ধান্ত নেবেন, শহীদ জিয়া পরিবার যা সিদ্ধান্ত নেবেন, সেখানেই আমি আছি। অন্য ভিতরের কথা নাই বা বললাম। তো আগামী নির্বাচনে ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকবে, অর্থাৎ ভোটাররা কেন বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই ভোটারদের প্রতি আপনার বার্তাটা কি থাকবে? মূলত এই অঞ্চলের উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন, 31 দফার ভিত্তিতে একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। সাম্য, মানবিকতার বাংলাদেশ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল, সকলকে মিলে একটি রেইনবো নেশন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচন কোনো চেয়ারের পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন। আর এই গুণগত পরিবর্তনে জাতীয়তাবাদী দলের সাথেই আপনাকে থাকতে হবে। যারা এখন নির্বাচন মাঠে রয়েছেন, 1971-এ তাদের ভূমিকা এবং পরবর্তী সময় তাদের ভূমিকা, সবকিছু জনগণ বিবেচনায় আনবেন। আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা উন্নয়নের দল, আমরা স্বনির্ভরের দল, আমরা সাম্য মানবিকতার দল। এই কারণেই ধানের শীষে ভোট দিবেন। আপনি যদি দলের মনোনয়ন পান এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হন, তাহলে আপনি এলাকার জন্য প্রধান 3টি কাজ কি করবেন? দেখুন, জনগণ অর্থনৈতিক সুবিধা চায় না। খুব কম মানুষ যাদের অভাব রয়েছে। পরিবর্তনশীল এই বাংলাদেশে মানুষ চায় মর্যাদা। আমি আমার 1 আসনের জনগণকে মর্যাদা দেব। বাংলাদেশকে, বিশেষ করে এই অঞ্চলের লুটেরারা, সন্ত্রাসীরা আমাদের সন্তানদের শিক্ষা ধ্বংস করে দিয়েছে, কিশোর গ্রাম তৈরি করেছে, সন্ত্রাস, নৈরাজ্য, নেশা এই অঞ্চলকে ঘিরে ফেলেছে। আমি আমাদের সন্তানকে সে থেকে ফিরিয়ে এনে খেলার মাঠ আর পাঠ্যপুস্তকে নিয়ে আসব। এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন, সার্বিক কল্যাণ, সার্বিক মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য, সকল সেক্টরে আমার সরাসরি উপস্থিত থেকে জনগণের কথা শুনে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ আলমগীর ভাই, আমাদের ভোরের চেতনার সাথে আপনাকে যুক্ত থাকার জন্য, আমাদের কাছে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন লাভ করেন এবং অত্র অঞ্চলে সংসদ সদস্য নির্বাচিত হয় জনগণের খেদমত করুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও।